এটা ইউজ করা হয় জেনারেলি ডিসিশন মেকিং, গেম থিওরি এগুলোতে এই মিনম্যাক্স অ্যালগরিদমটা ইউজ করা হয় এবং এটা একটা অপটিমাল মুভ কোন একটা প্লেয়ারের জন্য চুজ করে বা অ্যাজিউম করে যেটা যে অপোনেন্ট একটা প্লেয়ার অপটিমালি প্লে করতেছে কি করতেছে না। তো আমরা যখন জেনারেলি অনেক গেম গুলোতেই আমরা খেলি এবং অপোনেন্ট হিসাবে কম্পিউটার ওদিক থেকে আরেক প্লেয়ার হিসাবে সে খেলে থাকে। তো এই ধরনের গেম প্লেইং এর ক্ষেত্রে মিনম্যাক্স অ্যালগরিদম গুলা ইউজ করা হয়, যেখানে আমি একটা চাউল দিলে ওই দিক থেকে অপোনেন্ট একটা প্লেয়ার সে একটা অপটিমাল প্লে করবে বা অপটিমাল একটা রোল সে প্লে করবে। তো এই কাজগুলো সাধারণত মিনম্যাক্স অ্যালগরিদম দিয়ে করা হয়ে থাকে। মিনম্যাক্স এন্ড আলফা বিটা প্রুনিং মিনম্যাক্স অ্যালগরিদম দুইটা টেকনিক আছে। তো আমরা এই দুইটা টেকনিকের প্রবলেম সলভ করব। তো মিনম্যাক্স অ্যালগরিদম কোন একটা রিকারশন সার্চ এর ক্ষেত্রেও গেম ট্রির ক্ষেত্রেও ইউজ করা হয়। আবার মিনম্যাক্স অ্যালগরিদম দেখা যাচ্ছে যে চেস গেম বা চেকার বা টিকটক টয় যে গেমগুলো আছে, জিও গেম, এই ধরনের টাইপের যে গেমগুলো আছে সেখানে মিনম্যাক্স অ্যালগরিদমটা ভালোভাবে কাজ করে এবং মিনম্যাক্স অ্যালগরিদম এগুলোতে ইউজ করা হয়। মিনম্যাক্স অ্যালগরিদম প্লাস আলফা বিটা প্রুনিং মিনম্যাক্স অ্যালগরিদম এই ক্যাটাগরির অ্যালগরিদম গুলা এগুলোতে ইউজ করা হয়। তো মিনম্যাক্স অ্যালগরিদম পারফর্ম করে অনেকটা আপনার ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের উপর ভিত্তি করেও কাজ করে এবং যেখানে ম্যাক্স প্লেয়ার উইল সিলেক্ট দ্য ম্যাক্সিমাইজড ভ্যালু এন্ড মিন প্লেয়ার সিলেক্ট করবে মিনিমাইজ ভ্যালু। তো এখানে দুইটা মিনম্যাক্স এর দুইটা প্লেয়ার থাকে, একটা মিন প্লেয়ার এবং ম্যাক্স প্লেয়ার। ম্যাক্স প্লেয়ার অলওয়েজ ট্রাই করে যে ম্যাক্সিমাইজ করা, যে তার যে চুজ করবে বা লাস্টে একদম ফাইনালি টোটাল যে অপটিমাল ভ্যালুটাকে সে ম্যাক্সিমাইজ করতে চায়। আর মিন প্লেয়ার অলওয়েজ মিনিমাইজ করতে চায় যেন ম্যাক্স প্লেয়ার বেশি প্রফিট না করতে পারে বা বেশি গেইন যেন না করতে পারে। এই ম্যাক্স প্লেয়ার এর অপোনেন্ট হিসেবে মিন প্লেয়ারটা কাজ করে এবং বোথ প্লেয়ারই ফাইট করে অপোনেন্টের সাথে, একে অপরের সাথে, যে মিনিমাম বেনিফিট যেন অপোনেন্ট, মানে মিনিমাম বেনিফিট অপোনেন্ট নিতে পারে, যে উইদাউট ম্যাক্সিমাম বেনিফিট যেন না নিতে পারে অপোনেন্ট যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা। এবং এখানে ডেপথ ফার্স্ট সার্চ এর কিছুটা কনসেপ্ট ইউজ করা হয় এই মিনম্যাক্স অ্যালগরিদমের ক্ষেত্রে। এবং মিনম্যাক্স অ্যালগরিদম একদম লাস্টে একটা ট্রি থাকলে ট্রি এর লাস্টের দিকে আসে এবং ওখান থেকে ব্যাকট্র্যাক করতে করতে একদম রুটের দিকে চলে আসে। তো আমরা একটা এক্সাম্পল দেখলে মিনম্যাক্স অ্যালগরিদমটা ক্লিয়ার হবে। তো সাপোজ এটা একটা আপনার ট্রি মনে করেন দেয়া আছে মিনম্যাক্স অ্যালগরিদমের জন্য। তো এখানে কিছু নোড আমার থাকবে, সেগুলো হলো টার্মিনাল নোড, যে লাস্টের দিকে যে নোডটা আমার টার্মিনাল নোড। আর আমার শুরুর যে প্লেয়ারটা সেটা ম্যাক্স প্লেয়ারও হতে পারে মিন প্লেয়ারও হতে পারে। তাহলে রুটের প্লেয়ার যদি ম্যাক্স প্লেয়ার হয় পরের প্লেয়ার হবে মিন প্লেয়ার, আবার পরের প্লেয়ার হবে ম্যাক্স প্লেয়ার। এভাবে আমার যে ট্রিটা দেয়া থাকবে ওই ট্রি এর ডেপথ অনুযায়ী এইভাবে প্লেয়ার গুলো সিকোয়েন্স অনুযায়ী থাকবে। তো আপনার শুরুতে যদি মেইন প্লেয়ার থাকে তাহলে পরের যে প্লেয়ারটা হবে সেটা ম্যাক্স প্লেয়ার, তারপরে আবার মেইন প্লেয়ার, আবার ম্যাক্স প্লেয়ার, এইভাবে লাস্টের দিকে একদম টার্মিনাল নোডের দিকে যাবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন রিকল করছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। উৎপল, তোমার নেটে মনে হয় সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ওই যে আপনার মিনম্যাক্স এর একটা ট্রি আমি শো করছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এর আগে কিছুই দেখতে পাই নাই স্যার। ও আচ্ছা, এর আগে মিনম্যাক্স নিয়ে এটার একটু ডিটেইলস আলোচনা করছিলাম যে মিনম্যাক্স অ্যালগরিদমটা কি। তো আমরা একটা ট্রি দেখতেছি, এটা হলো আপনার মিনম্যাক্স অ্যালগরিদমের একটা ট্রি। তো এখানে কিছু টার্মিনাল নোড থাকবে লাস্টের দিকে, আর আমার যে রুট প্লেয়ার থাকবে, একটা প্লেয়ার মিন প্লেয়ার হলে পরের প্লেয়ারটা হবে ম্যাক্স, তারপরে মিন, আবার ম্যাক্স, এইভাবে। আবার রুট প্লেয়ারটা আমার ম্যাক্স হলে পারে পরেরটা মিন, পরেরটা ম্যাক্স, পরেরটা মিন, এইভাবে চলতে থাকবে। আমার যে ট্রি এর যে ডেপথ দেয়া থাকবে ওই ডেপথ
পর্যন্ত এইভাবে চলতে চলতে যাবে এবং ওখানে টার্মিনাল নোড কিছু লাস্টে টার্মিনাল নোড থাকবে। এখন এটা যখন আমরা সলভ করব, আমাদের এই টার্মিনাল নোড থেকে ব্যাক ট্র্যাক, যেহেতু এটা ব্যাক ট্র্যাকিং একটা অ্যালগরিদম রিকার্সিভ, তো আমাদের এটা ব্যাক ট্র্যাক করতে করতে রুটের দিকে পৌঁছাতে হবে। তো আমরা শুরুতে টার্মিনাল নোডেই শুধু ভ্যালু দেয়া থাকবে, অথবা কোশ্চেনে দেখা গেল যে আপনার এরকম ডিরেক্ট কিছু ভ্যালু গুলো টার্মিনাল নোডে দেয়া আছে, এখন বলা হলো যে রুট নোডটা হবে ম্যাক্সিমাইজ, তাহলে এটা ডিরেক্টলি আপনারা মানে ওইটা ড্রই করতে পারবেন যে রুটটা যদি ম্যাক্স হয় তাহলে পরেরটা মিন, তারপরটা ম্যাক্স, তারপরটা মিন, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে। এবং টার্মিনাল নোডের যে ভ্যালু গুলো দেয়া আছে, এখানে মানে যে কাজটা শুরু হবে এটা লেফট থেকে রাইটের দিকে যাবে এবং ব্যাকট্র্যাক করতে থাকবে। তো আমরা এটা সলভে আসি। আমি যেটা শেয়ার করতেছি এখানে অনেক ডিটেইলস করে দেয়া আছে, তো আমরা এত ডিটেইলসে না করে জাস্ট একদম ফাইনাল যে রেজাল্টটা কিভাবে হবে সেটুকু দেখালেই আপনার হবে, কারণ পরীক্ষায় অনেক কোশ্চেন সলভ করতে হবে, তো সময় একটু কম থাকবে। তো এখানে দেখেন শুরুতে আমার একদম লাস্টের যে টার্মিনাল নোডের মধ্যে আমার লেফটের দিকে আছে এইচ এবং আই, আমরা দুটা নিয়ে কাজ করব। তো এখানে এইচ এবং আই আমার একটাতে আছে -1, আরেকটাতে আছে 4। তো টার্মিনাল নোডের উপরের যে আমার লেভেলটা আছে সেটা হলো ম্যাক্সিমাইজার। এখন যেহেতু ওখানে ম্যাক্সিমাইজার আছে বা ম্যাক্স প্লেয়ারটা আছে, তো ম্যাক্স প্লেয়ারটার কাজ হবে এখান থেকে ম্যাক্সিমাম কোন একটা ভ্যালুকে চুজ করা যেন ম্যাক্সিমাম গেইন করতে পারে। এখানে -1 এবং 4 এর মধ্যে থেকে ম্যাক্স প্লেয়ারটা চুজ করবে 4 কে, যেহেতু ম্যাক্সের চাল এখানে ম্যাক্স প্লেয়ারটা সে অলওয়েজ ম্যাক্সিমাইজ করতে চাইবে। দেন জে এবং কে এর মধ্যে আছে 2 আর 6, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা চুজ হবে -3 -5 এল এম থেকে ম্যাক্সিমাম ভ্যালু -3 চুজ হবে, পরেরটাতে এন ও থেকে 07 এর মধ্যে 7টা চুজ হবে। ম্যাক্স প্লেয়ারটা চুজ করলো, এরপরে উপরের লেভেলটা কোন প্লেয়ার আছে, মিনিমাইজার আছে, তো সিম্পল মিনিমাইজার এখান থেকে মিন প্লেয়ারটাকে চুজ করবে আর মিনিমাম ভ্যালুটাকে যেন ম্যাক্সিমাইজার বেশি প্রফিট না করতে পারে। বুঝি নাই? হ্যাঁ বলেন। স্যার এটা করতে ছিল স্যার, যদি ম্যাক্সিমাইজার মিনিমাইজার পরীক্ষা হলে কোনটা স্যার, কি এটা স্যার দেওয়া থাকবে স্যার? এখন ডিরেক্টলি এরকম ভাবে না দেওয়া থাকতে পারে, আবার দেওয়া থাকতে পারে। তো দেয়া না থাকলে যে রুট প্লেয়ার, সাপোজ মনে করেন রুট প্লেয়ার আমি বলে দিলাম ম্যাক্সিমাইজার, তো আপনি এটা ইজিলি ডিফাইন করতে পারবেন না যে একটা প্লেয়ার যদি ম্যাক্সিমাইজার হয় পরেরটা দিব মিনিমাম, তারপরেরটা আবার ম্যাক্সিমাম, তারপরেরটা মিনিমাম, ম্যাক্সিমাম, এইভাবে একদম টার্মিনাল নোড পর্যন্ত চলতে থাকবে। ওটা আপনি ডিফাইন করে দিতে পারবেন। তো আবার আমি রুটে যদি বলি রুট প্লেয়ার হবে মিনিমাম, তাহলে পরেরটা হবে ম্যাক্সিমাম, তারপরেরটা মিনিমাম, তারপরেরটা ম্যাক্সিমাম। সেটা ড্র করার সময় কোনটা স্যার ম্যাক্সিমাইজার কোনটা স্যার মিনিমাইজার স্যার তো লিখে দিতে হবে প্রত্যেকটা লেভেলে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লেভেলে আপনার মিনিমাইজার ম্যাক্সিমাইজার লিখতে হবে এটা সলভ করার সময়, মানে এই পুরাটাই আর কি আঁকতে হবে। আমি যে প্রথমটা যে ট্রিটা দিলাম, সাপোজ ওটা মনে করেন কোশ্চেন, তো আপনি যখন সলভ করবেন তখন যে জাস্ট এইটা ড্র করে দিতে পারলেও হবে। দেন আপনার এখানে ম্যাক্সিমাইজার চুজ করার পরে মিনিমাইজারের যে লেভেলটা আছে ওখান থেকে 4 এবং -3 চুজ হলো, দেন ম্যাক্সিমাইজার প্লেয়ার থেকে 4 চুজ হলো। তাহলে লাস্টে আমার এখানে যে টার্মিনাল নোডের মধ্যে মানে হাইয়েস্ট ভ্যালু ছিল কত, 7। আমার ফাইনালি 7ই হওয়া উচিত ছিল, কিন্তু মেইন প্লেয়ারটা 7 নিতে দেয় নাই। মেইন প্লেয়ারটা চাইছে যে ও যেন বেশি প্রফিট না করতে পারে, বেশি না নিতে পারে, তো এখান থেকে লাস্টে মানে সর্বোচ্চ 4 পর্যন্তই নিতে পারছে ম্যাক্সিমাম ভ্যালুটা। তো লাস্টে যখন আমরা এটা দেখাবো যে উপরে 4, তো আমার ওই রুট থেকে শুরু করে টার্মিনাল নোড পর্যন্ত একটা পাথ আমি শো করে দেখাবো যে আমার লাস্টে যেটা আসছে 4 চুজ হয়েছে, তো 4টা আমি এইভাবে একটা পাথ দেখাই দিব। তো এইভাবে মিন ম্যাক্সটা সলভ করা, এখন একটু একটু প্যাচ আছে ওইটাতে, নাহলে মিন ম্যাক্স ইজিলি এইভাবে সলভ করতে পারবেন। তো এখান আমাদের ফাইনাল স্যার হয়ে যাবে, তাই না স্যার পরীক্ষা হলে? ফাইনালে মানে ফাইনালিস্ট আমরা যে এই যে লাস্টে দেওয়া ই করছে স্যার, এই যেটা তো মেইনলি ড্র করলে স্যার আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ড্র করলে এটাই অ্যান্সার মনে করেন। এই যে পাথটা
চুজ করলেন, এটাই অ্যান্সার হয়ে যাবে, এটুকু ড্র করতে পারলেন। এটা হলো ইন জেনারেল একটা মিন ম্যাক্স অ্যালগরিদম এই টু প্লেয়ার্স গেমের ক্ষেত্রে গেম প্লেইং এর। আমরা যে কম্পিউটারের সাথে আমরা যখন খেলি অনেক সময় অনেক গেম গুলোর ক্ষেত্রে অপোনেন্ট হিসেবে কম্পিউটার ওখান থেকে তৈরি থেকে অবশ্যই আমাকে সে হারাতে চায়, আবার আমিও ওকে হারাতে চাই। তো এই দুজনের মধ্যে দুজনেই চায় একটা অপটিমাল প্লে রোল প্লে করার জন্য। তো এটা মূলত মিন ম্যাক্স অ্যালগরিদম। এখানে আপনার এখানে যে ডকুমেন্ট আমি শেয়ার করে দিব আপনাদের, এখানে আরো ডিটেইলসলি দেয়া আছে। তো এত ডিটেইলসলি করতে সময় লাগবে, তো এত স্টেপ বাই স্টেপ না দেখালেও হবে। জাস্ট লাস্টে যে ফিগারটা আছে এই ফিগারটা দেখাতে পারলেই হবে। তো মিনম্যাক্স এর কিছু প্রপার্টিজ, মিনম্যাক্স অ্যালগরিদমটা হলো কমপ্লিট এবং এটা ডেফিনেটলি একটা সলিউশন নিয়ে আসতে পারে যদি ফাইনাইট একটা সার্চ ট্রির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়। এবং মিনম্যাক্স অ্যালগরিদমটা অপটিমাল বোথ অপোনেন্ট আর প্লেইং অপটিমালি প্লে করে, এবং এটার যে টাইম কমপ্লেক্সিটি হবে, যেহেতু এটা বিএফএস এর একটা কনসেপ্ট নিয়ে কাজ করে ডিএফএস এর, তো এখানে মিনম্যাক্স অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটিটা ওই বি টু দি পাওয়ার এম হবে। এখানে ব্রাঞ্চ আর লেভেলটা, যেখানে বিটা হলো আপনার ব্রাঞ্চ ফ্যাক্টর, ব্রাঞ্চ কতগুলো ব্রাঞ্চ আছে, আর এমটা হবে যে ম্যাক্সিমাম ডেপথ কত এই ট্রিটার। তো এটা পড়বেন। মিনম্যাক্স অ্যালগরিদম এবং আলফা বিটা প্রুনিং মিনম্যাক্স, এখান থেকে প্রায় 15-20 মার্কের মতো কোশ্চেন পাবেন। আচ্ছা, এবার আমরা আসি মিনম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং। স্যার এখান থেকে আমাদের থিওরি থাকবে স্যার নাকি ডায়াগ্রাম গুলি স্যার? ওই ম্যাথ টাইপ মানে ডায়াগ্রাম বা প্রবলেম সলভ এরকমই থাকবে, থিওরি থিওরি ওরকম থাকবে না। থিওরি জাস্ট পড়ার জন্য। কোশ্চেনের প্যাটার্নটা কি রকম হবে স্যার এখান থেকে? ওই যে গ্রাফ যে সলভ করালাম না, ট্রি বেসড প্রবলেম, এরকম প্রবলেম পাবেন। থিওরিটিক্যাল জাস্ট আপনাদের জানার জন্য দেখালাম। প্রবলেম থাকবে যে ট্রি বেসড প্রবলেম সলভ থাকবে কোনো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি আলফা বিটা প্রুনিং, মিনম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং। তো এখানে মিনম্যাক্স প্লাস আলফা বিটা প্রুনিং। প্রুন মানে যে কেটে দেয়া বা বাদ দেয়া। দেখা যাচ্ছে মিনম্যাক্স অ্যালগরিদম আমি যে ট্রিটা দেখালাম এটা একটা ছোট ট্রি ছিল, কিন্তু যখন কোন একটা ট্রি সলভ করতে দেওয়া হবে, অনেক বড় লেভেল আছে বা ব্রাঞ্চ দেখা যাচ্ছে 100 গুলো আছে বা 500 ব্রাঞ্চ আছে, ওখানে লেভেলও এরকম অনেকগুলো লেভেল আছে, 100, 1000, 2000 লেভেল আছে। তো এই ধরনের প্রবলেমে যখন আমরা মিনম্যাক্স দিয়ে সলভ করতে যাব, তখন দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে ওই প্রবলেমটা মিনম্যাক্স দিয়ে সলভ করার জন্য। তো ওইটারই একটা মডিফাইড ভার্সন, সেটা হলো আলফা বিটা প্রুনিং অ্যালগরিদম। এটা ইউজ করলে, প্রুনিং মানে কি কেটে দেওয়া, দেখা যাচ্ছে অনেক ব্রাঞ্চ গুলোই কেটে দেওয়া হচ্ছে বা প্রুন করে দেওয়া হচ্ছে, আমাদের দরকার হচ্ছে না, আমরা ওইটা সার্চ না করেই বা ওইটা বাদ দিয়েই আমরা ফাইনাল একটা ডিসিশন বা ফাইনাল কোন একটা রেজাল্টে নিয়ে আসতে পারি। এই কারণে আলফা বিটা প্রুনিংটা, এটা হচ্ছে মিনম্যাক্স এর একটা মডিফাইড ভার্সন, এবং এটা মিনম্যাক্স থেকে বেটার ওয়েতে কাজ করতে পারে, অপটিমাইজ টেকনিক। তো আমরা একটা প্রবলেম দেখি। সাপোজ এটা হলো একটা প্রবলেম, মনে করেন এখানে কিছু টার্মিনাল নোড সেম প্রসিডিউরে মিন প্লেয়ার থাকবে, ম্যাক্স প্লেয়ার থাকবে, তারা তাদের চুজ করবে বা তারা তাদের রোলটা প্লে করবে, এবং এখানে এডিশনালি আলফা এবং বিটার ভ্যালুটা অ্যাড হবে। তো আলফা বিটার ভ্যালুটা ডিরেক্ট না দেখালেও হবে, আপনারা ওইটা না দেখাও সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলফা বিটার ভ্যালু বারবার বসাবেন আর ওটা আপডেট করতে হলে সময় লেগে যায়। তো আমরা ডিরেক্ট সলিউশনটা দেখব। তো এখানে মনে করেন টার্মিনাল নোড আছে কিছু, মিন ম্যাক্স এর মতোই আমরা এখানে শুরুতে আমার যে লেফটের দিকে আমার আছে 2 এবং 3, এখান থেকে আমরা একটা চুজ করব। তো যেহেতু ম্যাক্স প্লেয়ার আছে, তার মানে 3 চুজ হবে, সিম্পল হিসাব, 3 চুজ করলেন। এরপরের স্টেপে আছে 5 এবং 9। এখন এখানেই একটা খেলা আছে যে
ডি এবং ই তার উপরের যে লেভেলটা আছে সেখানে কোন প্লেয়ার আছে, মেইন প্লেয়ার। এখন এখান থেকে আপনি এই যে 5 এবং 9 ই এর যেখানে চুজটা হবে, এখান থেকে ম্যাক্স প্লেয়ার যদি 9 ও চুজ করে বা 5 ও চুজ করে, যাই চুজ করুক, উপরের স্টেপে মেইন প্লেয়ার আছে দেখে ওখানে আপনার 3 এর বেশি অন্য কোনো ভ্যালু আসা কোনোভাবেই কিন্তু পসিবল না। এখানে আপনার 5 এবং 9 এখান থেকে যে ভ্যালুটাকেই চুজ করে ই এর এখানে বসানো হোক, তার উপরের যে লেভেলটা আছে মেইন প্লেয়ার, যাই নেন 5 বা 9, উপরেরটাতে কিন্তু 3 এর বেশি যাচ্ছেই না। তার মানে আমরা এখানে একটা ভ্যালু তো নিলেই হয়, যেটাই হোক। তো আমরা প্রথমটাই নিতে পারি, পরেরটাকে আমরা বাদ দিয়ে দিলাম। পরেরটা আর আমার এখানে নেওয়ার দরকারই হচ্ছে না। আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে আমার মেইনের ভ্যালু 3 চলে আসতেছে, তো এখানে 9 যে পার্টটা আছে 9টাকে প্রুন করে দেওয়া হচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে। তো এটাই হলো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন স্যার এখানে কি আমাদের যেটা আসছে ওইটা নেওয়া হয়েছে নাকি যেটা ছোট স্যার ওইটা নেওয়া হয়েছে স্যার? কোথায়? স্যার 5 আর 9 এর মধ্যে স্যার যে 9টা যে 5 আর 9 এর মধ্যে আমরা 9টা যে কেটে দিচ্ছি স্যার, এখানে কি স্যার যে 5 ছোট দেখে আমরা 5টা নিচ্ছি নাকি 5টা আগে আসছে দেখে 5টা নিচ্ছি? 5টা আগে আসছে দেখে 5 কে নিচ্ছি। মানে প্রথম ধাপে 5 আছে, 5 কে নিলাম। প্রথম ধাপে আমি যেটা আছে সেটাকেই নিলাম। পরেরটা আমার আর নেওয়া দরকারই হচ্ছে না, কারণ পরেরটার দিকে আমি জানি না, মনে করেন যে পরেরটাতে 9 আছে বা 100 আছে, কি আছে আমি জানি না। পরেরটার দিকে আমি আর ফলোই করবো না, না করেই কেটে দিলাম। মানে পরেরটাতে আবার যাই থাকুক, ওইটা তো আমার আসলে আলটিমেটলি লাভ হচ্ছে না, কারণ ওখানে আমার কি হবে, ওখানে মেইন প্লেয়ার তো এদিক থেকে মেইন ভ্যালু 3 আছে, 3ই চলে যাবে। তো পরেরটাতে যাই নেওয়া হোক, ওইটা আমার আসলে কোনো লাভ হবে না। এই কারণে পরের স্টেপ ব্রাঞ্চটাকে আমি কেটে দিলাম। ওকে স্যার। এটা বুঝতে পারছেন? এখন এটা তাহলে আমরা এই স্টেপে 3 আসলো চলে। এখন পরের ধাপে 0-1, 0-1 এর এখানে আমার ম্যাক্স প্লেয়ার প্লে করতেছে 1 আমার আসলো। এখন এই যে রাইট সাইডে 7-5 আছে, এখান থেকে ম্যাক্স প্লেয়ার একটা চুজ করবে বা উপরেরটাতে চুজ করবে। তো এখানে দেখা যাচ্ছে আমার এই বি এবং সি এই দুইটার মধ্যে থেকে উপরের যে প্লেয়ারটা আছে এতে, ওখানে লেভেলটাতে আছে ম্যাক্স প্লেয়ার। তো এখানে আমার এই সি এরটাতে 7-5 যাই আসুক, মানে এখান থেকে যেহেতু এখানে সি তে মেইন প্লেয়ার প্লে করতেছে, তার মানে 7-5 এগুলো কোনো কিছুই এখানে আসলে আলটিমেটলি লাভ হচ্ছে না। আমার যে ওয়ানটা আছে সেই ওয়ানটাই যাবে। এবং উপরের স্টেপে আমার যেহেতু ম্যাক্স প্লেয়ার আছে, তো এখানে সি এর ভ্যালুটা আসলে কি আসতেছে, এটা আলটিমেটলি এই জি কোনো ডিপেন্ড করতেছে না। এই কারণে জি এর যেই ব্রাঞ্চটা আছে এই পুরোটাকে কেটে দেওয়া হয়েছে। দেখেন এখানে একটা কোশ্চেন ছিল স্যার। এখানে যেহেতু আমরা স্যার যে জির মধ্যে স্যার যে দুইটা আছে দুইটাই স্যার কেটে দিচ্ছি, কারণ ওই দুইটা আমাদের স্যার পরবর্তী কাজে দিবে না, এই জন্য স্যার এর মধ্যে তো স্যার যে 9 আর 5 আছে এই দুইটা হচ্ছে আমাদের পরবর্তী স্যার কাজে দিতেছে না স্যার, তাহলে এখানে আমরা স্যার একটা কাটলাম কিসের জন্য? একটা কাটলাম এখানে একটা স্টেপ বোঝার জন্য, মানে এখানে ই থেকে প্রথমটাকে আমি নিলাম, প্রথমটা চেক করার জন্য যে আসলে এখানে কি আছে। কিন্তু পরের ধাপে মানে প্রথমটা মনে করেন সাপোজ এখানে 5 এর জায়গায় 5 না থেকে 1 আছে, মনে করেন 1 বা 2, তখন কিন্তু এটা একটা মানে পরের ধাপের যাওয়ার জন্য কাজে লাগতে পারে। যদি সাপোজ 1 থাকতো তাহলে কিন্তু একই চলে যেত, মানে ওই স্টেপ গুলোতে তখন একটা বিষয় ছিল। কিন্তু এখানে আমার প্রথমটা চেক করার জন্য আমি প্রথমটাকে নিচ্ছি, কিন্তু পরের এইদিকে এফ আর জি এর ক্ষেত্রে, জি এর ক্ষেত্রে যে ভ্যালু গুলো আছে এখান থেকে মানে ম্যাক্স ভ্যালু তো আছে, আমি তো টার্মিনাল নোডের ভ্যালু গুলো দেখে এখন মনে হচ্ছে এখানে আমার ম্যাক্স ভ্যালু গুলো আছে, এখান থেকে আমি ম্যাক্স যেটাকে চুজ করি, আসলে পরের স্টেপটাতে আমার মিন আছে। তো আলটিমেটলি মিনে আমার একই যাবে, এই দিক থেকে কোনো কিছু যাওয়ার আর পসিবিলিটি নাই। তো এখান থেকে এক বা এবং পরের যে স্টেপটা আছে এখানে এক গেলে
আমার পরের স্টেপটা আবার ম্যাক্স আছে, তো এখানে 3ই যাবে। তো আসলে আলটিমেটলি সি এর যে এফ জি জি এর যে ভ্যালুগুলো আছে এখান থেকে সি এর ভ্যালু আসলে আমার আলটিমেটলি কোনো লাভ আসতেছে না। এই কারণে এটাকে এই সাইডটাকে পুরাটাকে প্রুন করে দেওয়া হচ্ছে বা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আলফা বিটা প্রুনিং। তো আমার এখানে পাথ আলফা বিটা প্রুনিং দিয়ে আমার ম্যাক্স প্লেয়ারটা হাইস্ট এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট করতে পারতেছে 3। তো 3 এর যে পাথটা আছে সেটা লাস্টে শো করে দেওয়া হলো। তো এই ইফেক্টিভনেস অফ আলফা বিটা প্রুনিং এটা ডিপেন্ড করে কিসের উপরে? অর্ডার, যে প্রত্যেকটা নোট এর অর্ডার কিভাবে আছে এবং মোড অর্ডার বাই অর্ডার। এবং স্যার কিছু স্যার স্টুডেন্ট স্যার ক্লাসে জয়েন হতে স্যার রিকোয়েস্ট দিয়েছে স্যার, একটু অ্যাকসেপ্ট করতে বলতেছে স্যার। রিকোয়েস্ট দিছে একজন শুধু, আকাশ। আচ্ছা, এই হচ্ছে যে আলফা বিটা প্রুনিং এন্ড মিন ম্যাক্স এর সাথে আলফা বিটা প্রুনিং, মিন ম্যাক্স অনলি এবং ওইটা আলফা বিটা প্রুনিং দিয়ে সলভ। তো এই দুই ধরনের প্রবলেম বা এখান থেকে আপনারা মোটামুটি 20 মার্কের মতো কোশ্চেন পাবেন। স্যার এখানে আলফাবেট তো ভাই দেখাতে হবে না তাই স্যার? আলফা বিটা এখানে স্যার আলফাবেটা যে আপডেট যেটা বললেন স্যার, এখানে তো এগুলো কিছু দেখাতে হবে না স্যার। ফাইনাল যেটা দেখাতে স্যার এটা স্যার ড্র করলে হবে। হ্যাঁ, এটা ড্র করলে হবে। শুধু যে আলফা বিটার ক্ষেত্রে যে যে ব্রাঞ্চ গুলোকে কেটে দিচ্ছেন সেই কেটে দেওয়া গুলো আপনার শো করতে হবে, যে কোন ব্রাঞ্চ গুলো আপনি বাদ দিয়ে দিলেন। আর মিন ম্যাক্স এর ক্ষেত্রে এই বাদ গুলো যাবে না, এই দুটাই ডিফারেন্স। কিন্তু এখানে আলফা বিটার ভ্যালু দিয়ে প্রত্যেকবার আপডেট করে, এগুলো একটু ঝামেলা হবে আপনাদের জন্য। ওইটা বাদ, ওইটা করতে হবে না, শুধু এটা ড্র করে দিবেন আর ওই ফিগার যদি আসে ওই ফিগার ড্র করবেন। আলফা বিটার ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাঞ্চ এরকম কেটে দিবেন যেগুলো প্রুন হয়ে যায়, আর মিন ম্যাক্স এর ক্ষেত্রে ইন জেনারেল সলভ করে দিবেন, যেটা আসে সেটা সেইভাবে সলভ করে দিবেন। ওকে স্যার। আর স্যার ই আর জি এর মধ্যে স্যার এটা যে বললেন স্যার, এটা স্যার আমি এখন স্যার ঠিক মতো স্যার একটু বুঝতে পারিনি স্যার, একটু কাইন্ডলি যদি আরেকবার যদি রিপিট করতেন স্যার। কোনটা ই? এখানে শুরুতে মনে করেন প্রত্যেকটার ক্ষেত্রে রুলস এরকমই যে লেফট থেকে আমার সলভ করতে করতে রাইটের দিকে যাবো। তো প্রথম যেটাতে আছে, প্রথমে দুইটার মধ্যে থেকে তো আমার একটা চুজ হবে, ওখানে ওটা নিলাম, কোনো ঝামেলা নেই। পরের ব্রাঞ্চ, পরের যেটা আছে ই, এখান থেকে শুরুতে আমি যেটাকে পাবো সেটাকে আমি নিব, সেটা এখন যাই হোক, সেটাকে নিলেন। নেয়ার পরে ওখান থেকে পরেরটাতে মিন প্লেয়ার যে আছে সেটা 3 চুজ হয়ে গেল। আর 5 এর সাথে যে 9 আছে, এখানে 5 এর পরে যাই থাকুক ওইটা আসলে আলটিমেটলি পরের স্টেপের জন্য কাজে লাগতেছে না, দেখে এটা প্রুন করা হচ্ছে। তো আপনার যে ধরনের প্রবলেমই থাকুক ওইটাতে আপনার আলটিমেটলি এই ব্রাঞ্চটা বাদই চলে যাবে। এরপরের স্টেপে জি এর যে কাহিনী, এখানে আমরা এফ থেকে এক চুজ হলো, কিন্তু জি এর এখানে যে ভ্যালু গুলো আছে এখান থেকে আসলে যে ভ্যালুই আসুক আমার আলটিমেটলি উপর থেকে কোনো লাভ হচ্ছে না, কারণ আমার ওখানে মেইন প্লেয়ারটা একজন আছে যে এদিক থেকে মেইনটাকে চুজ করবে, সে কারণে এই প্রুন হয়ে গেল, যে 7-5 এগুলা প্রুন হয়ে যাচ্ছে। তো এরকম যে ব্রাঞ্চ গুলা প্রুন হয়ে গেলে আমার এটা সলভ করতে অনেক টাইম এফিশিয়েন্টলি সলভ করা যাচ্ছে, যেহেতু এটা তো ছোট একটা ট্রি। যখন কোনো বড় বড় ট্রি আমরা সলভ করবো তখন এই কনসেপ্টটা ইউজ করলে এই আলফাবেটা প্রুনিং এ দেখা যাচ্ছে অনেক ব্রাঞ্চ আমরা সার্চ না করেই একদম ফাইনাল ডেস্টিনেশনে চলে আসতে পারি। বুঝতে পারছেন এখন? জি স্যার। এই ধরনের প্রবলেম গুলা সলভ করেন আলফাবেটা প্রুনিং, মিন ম্যাক্স, জেনারেল, এই ধরনের আরো এক্সাম্পল গুলা সলভ করেন। তাহলে এটা ক্লোজ করে দিলাম। ওকে স্যার। আর স্যার স্লাইডগুলো স্যার একটু গ্রুপে স্যার দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি একদম আপনাদের ওই যে ফাইনাল সিলেবাসের কোথা থেকে কত মার্ক বা কি পড়তে হবে এবং কন্টেন্ট সহ একটা আমি আপডেট দিয়ে দিব। জি স্যার, আমাদের উপর স্যার গুগল ক্লাসরুমে স্যার দিয়ে দিন, মানে হোয়াটসঅ্যাপে কি মেসেজ করা হয় তো ওগুলো খুঁজে পাওয়া যায়।
আচ্ছা, গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন। জি স্যার। আপনাদের কালকে ক্লাস আছে কি অন্য কোনো স্যারদের? আগামীকাল? কালকে স্যার অফ থাকার কথা স্যার, কিন্তু আরো কিছু ক্লাস থাকতে পারে স্যার, বলতে পারছি না স্যার এখনো। কালকেও আপনাদের ক্লাস নিতে চাচ্ছিলাম যদি আপনারা ফ্রি থাকেন। কালকে স্যার অ্যাডভান্স জাভা একটা ক্লাস ছিল স্যার, এখনো কনফার্ম হয়নি। ও আচ্ছা, সমস্যা নেই। কালকে না হলে আমরা শনিবারে আরেকটা ক্লাস নিব আপনাদের। আপনাদের 50% এর মতো শেষ হয়েছে সিলেবাস। 100 মার্কের বা বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যালগরিদম দেখব, সেটা হলো ডিসিশন ট্রি অ্যালগরিদম। ডিসিশন ট্রি, তো ডিসিশন ট্রি এটা মেশিন লার্নিং একটা অ্যালগরিদম। এটা ক্লাসিফিকেশন প্রবলেম এবং রিগ্রেশন টাইপের যে প্রবলেম এগুলো সলভ করার জন্য ডিসিশন ট্রি ইউজ করা হয়। ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম কোনগুলো? যেখানে আপনার ইয়েস নো বা কোন একটা ডিজিজের ক্ষেত্রে ডিজিজটা আছে কি নাই, বা কোন 0-1 ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম। আর রিগ্রেশন টাইপের টাস্ক কোনগুলো? যেগুলো আপনার কোন একটা স্পেসিফিক ভ্যালু প্রেডিকশন করে। সাপোজ কারো রেজাল্ট প্রেডিকশন করবে, কারো সিজিপিএ যেটা হতে পারে, বা আপনার কোন একটা প্রাইস প্রেডিকশন করতেছে কোন একটা প্রোডাক্টের জন্য, এগুলো রিগ্রেশন টাইপের প্রবলেম। তো ডিসিশন ট্রি আরো ইউজ করা হয় আপনার ডেটা সেটের ফিচার সিলেকশনের জন্য। ফিচার সিলেকশনের জন্য ডিসিশন ট্রি একটা পপুলার একটা অ্যালগরিদম। ফিচার বলতে কি, যে আমার ডেটা সেটে যে অ্যাট্রিবিউট গুলো আছে, সাপোজ কোন একটা ডিজিজের ক্ষেত্রে হার্ট ডিজিজ প্রেডিকশনের জন্য, তো ওখানে ব্লাড প্রেশার, বিএমআই সব বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা টেস্টের যে অ্যাট্রিবিউট গুলা, এই প্রত্যেকটাকে অ্যাট্রিবিউট করা হয়। এখন যখন আমরা প্রেডিকশন করব, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটই দরকার হচ্ছে না, ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট বা ফিচার আছে যেটা কাজের জন্য দরকার বা গুরুত্বপূর্ণ। তো এই ইম্পর্টেন্ট ফিচার সিলেকশনের জন্য ডিসিশন ট্রি তৈরি, মানে ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। তো ডিসিশন ট্রি এর মধ্যে ট্রিটা আসলে কি, যে একটা ট্রি দিয়ে এই ডিসিশন ট্রি আসলে ডিসিশন নিয়ে থাকে। ট্রি এর মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেখান থেকে যে রেজাল্টটাতে আসলে ম্যাক্সিমাম ভোট পড়বে সেটাকে চুজ করা হয় ফাইনালি। আর র্যান্ডম ফরেস্ট যেটা আপনাদের পড়াইছিলাম মনে হয়, তো র্যান্ডম ফরেস্টটা হলো মানে অনেক বড় একটা ফরেস্ট যেখানে অনেক ট্রি থাকবে। একটা ফরেস্টের মধ্যে অনেক ট্রি থাকবে, প্রত্যেক করা হয়। তো এই হচ্ছে। আর এই যে ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্ট, এগুলোকে এনসেম্বল টেকনিক বলা হয়, যেহেতু এখানে অনেকগুলো কম্বাইন্ড করে কাজ করা হয়, তো এটাকে আসলে এনসেম্বল বলা হয়। তো ট্রি মানে কি, এখানে অবশ্যই কিছু রুট থাকবে, লিফ নোড থাকবে, এজ থাকবে। তো নোড কোনগুলা? ট্রি এর মধ্যে নোড গুলো বোঝায় আসলে যে ফিচার বা অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোকে নোড বলা হয়। এজ হলো যে ফিচারের ভ্যালু যেটা আছে সেটা এজ। লিফ নোড বলা হয় ফাইনাল যে আউটপুট বা ক্লাস ভ্যালু যেগুলো আছে সেগুলোকে বলা হয় লিফ নোড। আর রুট নোড হলো আপনার টপ মোস্ট যে নোডটা আছে সেটাকে বলা হয় রুট নোড। তো ডিসিশন ট্রি এর মধ্যে যে অ্যালগরিদম গুলো আছে পপুলার, সেটা হলো আইডি3 একটা অ্যালগরিদম, C4.5 একটা অ্যালগরিদম আছে। এগুলা যারা ওই যে থিসিস টিসিসের কাজ করতেছেন বা এই ধরনের প্রজেক্ট বেসড কাজ করতেছেন, তারা এগুলো চাইলে ইউজ করতে পারেন অ্যাপ্লাই ডিসিশন ট্রি কেউ যদি পড়েন। বা কার্ড টাইপের ক্লাসিফিকেশন ডিটেকশন ট্রি, তারপর CS8, কাই স্কয়ার অটোমেটিক ইটারেশন ডিটেক্টর, এইগুলো আছে আপনার। দেন এই ডিসিশন ট্রি এর কিছু সুবিধা আছে, সেটা হলো ইন্টারপ্রিটেবিলিটি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ভিজুয়ালাইজ করা যায়। আর যেহেতু ডেটা প্রসেসিং এর জন্য নরমালাইজেশন বা স্কেলিং এই ধরনের কাজগুলো
করা যায়। আর ডিসিশন ট্রি এর কিছু লিমিটেশন আছে, সেটা হলো ওভারফিটিং। যেহেতু ডিসিশন ট্রি এখানে ডিপ ট্রি যখন তৈরি হয় তখন কিছু ওভারফিট হয়, যে রেজাল্ট একদম ভালো আসতেছে, আলটিমেটলি ভালো না। এখানে কিছু বায়াস হয়, এবং ডিসিশন ট্রির কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো হলো ক্লাসিফিকেশন টাইপের, যে স্পাম ডিটেকশন, কাস্টমারের ক্রুন ডিটেকশন, বা হাউস প্রাইস প্রেডিকশন, রিগ্রেশন টাইপের যে প্রবলেম গুলো, বা ফিচার সিলেকশন, এগুলোর ক্ষেত্রে ডিসিশন ট্রি জেনারেলি ইউজ করা হয়। তো এই ডিসিশন ট্রি এর এগুলো ছিল থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা ম্যাথমেটিক্যালি চলে আসবো। তো ম্যাথমেটিক্যালি ডিসিশন ট্রি এর ক্ষেত্রে এনট্রপি এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হয়। করে আমাদের ডিসিশন ট্রি যেটা হয়, সেখানে ডিসিশন ট্রি এর রুট যেটা থাকে, আমরা রুটে কোন ভ্যালুটাকে চুজ করব, কোন ভ্যালুটাকে আমরা রুটে নিব, কোন ভ্যালুগুলোকে আমরা ব্রাঞ্চে নেব, কোন ভ্যালুগুলোকে আমরা রুট ধরে ওর যে সাপোর্টিং নোড গুলো আছে সেগুলোকে চুজ করব। এইটা চুজ করার জন্য আপনাদের এনট্রপি এবং ইনফরমেশন গেইন এটা ক্যালকুলেশন করতে হয়। আমার যে ডেটা সেটটা দেয়া থাকবে, ওভারঅল ডেটা সেটের এনট্রপি এবং ইনফরমেশন গেইন এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমি বুঝতে পারবো যে আসলে আমার রুট নোটে কোনটা যাবে, কোনটা ব্রাঞ্চে যাবে, কোন ভ্যালুটাকে আমি ইম্পর্টেন্ট হিসেবে চুজ করব, কোনটাকে চুজ করব না, ইম্পর্টেন্ট করা আনইম্পর্টেন্ট হবে, সেগুলোর ডিসিশন আমরা এই ডিসিশন ট্রি এর এনট্রপি ইনফরমেশন গেইন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এইটা পেয়ে যাব। তো আপনাদের পরীক্ষায় এরকম টাইপের প্রবলেম থাকবে যে কোন একটা ডেটা সেট দেয়া আছে, সেই ডেটা সেটের এনট্রপি বা ইনফরমেশন গেইন এটা ক্যালকুলেশন করতে বলা হলো, এবং ওখান থেকে একটা ডিসিশন ট্রি তৈরি করতে বলা হলো। এখন ডিসিশন ট্রি তৈরি করা কোন একটা ডেটা সেট থেকে, এটা দুইটা প্রসিডিউরে করা যায়। একটা হলো আপনার ম্যানুয়াল প্রসিডিউর আছে, আর একটা হলো এই যে এনট্রপি এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেশনের মাধ্যমে এইটা দিয়ে করা যায়। তো আমরা দেখি যে আসলে এন্ট্রপি ইনফরমেশন গেইনে আসার আগে আমরা একটা ডেটা সেটটা দেখি। সাপোজ এটা একটা ডেটা সেট, মনে করেন আউটলুক, টেম্পারেচার, হিউম্যানিটি, ওয়াইন্ড এবং প্লে টেনিস, এই কয়েকটা অ্যাট্রিবিউট বা ফিচার আমার এই ডেটা সেটের মধ্যে আছে। এখন আউটলুকের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, টেম্পারেচারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, হিউম্যানিটির মধ্যেও আছে, ওয়াইন্ডের মধ্যেও আছে, প্লে টেনিসের মধ্যেও আছে। এখন এখানে আমার 4টা ইনস্ট্যান্স আছে, বা 4টা আমার রো আছে এই ডেটা সেটের মধ্যে, এবং এই ডেটা সেটে কিছু ইনপুট ফিচারের উপর ভিত্তি করে এখানে প্রেডিকশন দিচ্ছে যে আসলে প্লে টেনিসটা খেলবে কি খেলবে না, ইয়েস নো টাইপের একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এখানে টার্গেট ভেরিয়েবল আমার প্লে টেনিস, যেখানে আমার দুইটা ক্লাস আছে, সেটার একটা ক্লাসটা হলো ইয়েস ক্লাস আর একটা ক্লাস নো ক্লাস। এখন আমি যখন একটা ট্রি জেনারেট করব, তখন আমার এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, আউটলুক, টেম্পারেচার, হিউম্যানিটি, ওয়াইন, প্লে টেনিস, এগুলোর মধ্যে কোনটা আমার রুটে যাবে, কোনটা ব্রাঞ্চে যাবে, কোনটা তার সাপোর্টিং এ থাকবে, এইগুলা চুজ করার জন্য ওই যে এনট্রপি এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেট করে ডিসিশন নেওয়া যায়। আবার আরেকটা প্রসিডিউর আছে, সেটা হলো ম্যানুয়াল প্রসিডিউর। তো ম্যানুয়াল প্রসিডিউরে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে রুটে ধরতে পারি। সাপোজ আউটলুককে আমি রুটে ধরলাম, তারপরে টেম্পারেচার, হিউমিডিটি ওগুলা ব্রাঞ্চে নিলাম, আর প্লে টেনিস একদম লাস্টের যে টার্মিনাল নোট বা ডিসিশন নোট, সেখানে আমার প্লে টেনিসটা থাকলো। এবার আমরা করতে পারি, বা আমি রুটকে টেম্পারেচারও ধরতে পারি, বা হিউমিডিটিকেও ধরতে পারি, যে কোনোটাকে আমি চুজ করে করতে পারি। তো পরীক্ষায় ম্যানুয়াল প্রসিডিউর আসলে দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটা রুট ধরে আপনি সলভ করে দিলেন। আর এনট্রপি ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে বলা হলে তখন এনট্রপি এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। এখন এনট্রপি এবং ইনফরমেশন গেইন এই প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট আছে, আউটলুক, টেম্পারেচার, হিউম্যানিটি, ওয়াইন, প্লে টেনিস, এগুলো আলাদা আলাদা বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পরীক্ষা হয়তো কোনো একটা নির্দিষ্ট কলামের বা কোনো একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটের বের করতে বলা হলো যে এনট্রপি বা ইনফরমেশন গেইন। তো আমরা একটা ট্রি দেখি ম্যানুয়াল প্রসিডিউরে করা। এটা একটা সাপোজ একটা ডেটা সেট আমার, এখান থেকে একটা ডিসিশন ট্রি তৈরি করা হয়েছে। তো সাপোজ এখানে আপনার ওই যে ডেটা সেটটাই আমি দেখালাম, ওটার এখানে ইনস্ট্যান্স গুলা বেশি আছে, মানে আমার 14টা রো ইউজ করা হয়েছে। তো এখানে ম্যানুয়াল প্রসিডিউরেই করা। তো ম্যানুয়াল প্রসিডিউরে আমি যে কোনো একটাকে আমি রুট হিসেবে ধরতে পারি। তো এখান থেকে শুরুতে যেটা আছে আমি সেটাকে ধরে নিলাম রুট, আউটলুক।
তো ম্যানুয়াল প্রসিডিউর করার ক্ষেত্রে আমার এখানে আউটলুক, টেম্পারেচার, হিউম্যানিটি, ওয়াইন এগুলোর মধ্যে থেকে একটাকে আমি রুটে ধরে নিলাম, সেটা হলো আউটলুক। এখন আউটলুক থেকে পরের যে দুইটা অ্যাট্রিবিউট আমি এখান থেকে সাপোজ হিউম্যানিটি, ওয়াইন এই দুইটাকে নিলাম। এখন এখানে হিউম্যানিটি, ওয়াইন নিলাম, এখানে টেম্পারেচারও চাইলে নেওয়া যায়, আবার নাও নেওয়া যায়। এখন টেম্পারেচার অ্যাড করলে এখানে আবার অ্যাড হবে টেম্পারেচার। তো এখন এই আউটলুক থেকে দেখেন হিউম্যানিটি, ওয়াইন দুইটা আসছে। এখন আউটলুকের মধ্যে আমার তিনটা আবার আলাদা আলাদা পার্ট ছিল, যে আউটলুকের মধ্যে যে তিন ক্যাটাগরির ডেটা আছে সেটা হলো সানি, রেইন এবং ওভারকাস্ট, এই তিন ক্যাটাগরি। তো আমার যে ব্রাঞ্চে এই ক্যাটাগরি গুলো আমার আসবে, যে আউটলুক থেকে সানি, ওভারকাস্ট, রেইন এই তিনটাকে আসছে। এখন এখন দেখেন আমার আউটলুক থেকে পরের যে ধাপটা সেটা হলো হিউম্যানিটি। তো আউটলুকের যখন সানি, আউটলুকের এই সাইডে যখন সানি, তখন হিউম্যানিটি, সানির ক্ষেত্রে কি কি আছে? সানির ক্ষেত্রে হিউম্যানিটি দেখা যাচ্ছে হাই হাই, সানির ক্ষেত্রে হাই, নরমাল, হাই। তো সানির ক্ষেত্রে ম্যাক্সিমাম গুলাই হাই আছে। এবং হাই যখন আছে তখন সানির ক্ষেত্রে প্লে টেনিসের কন্ডিশনটা কি? প্লে টেনিসে নো আছে, ইয়েস আছে, নো আছে, ইয়েস আছে, সবগুলাই আছে, দুই রকমই আছে। তো হিউম্যানিটির এখান থেকে যখন আউটলুক সানি, হিউম্যানিটিটা হাই এবং নরমাল দুইটা ক্যাটাগরি আছে। তো এখানে যখন দেখেন যে আউটলুকটা সানি, হিউম্যানিটি যখন হাই, তখন প্লে টেনিসটা নো। আউটলুকের ক্ষেত্রে সানি, হিউম্যানিটি হাই, তো প্লে টেনিস লাস্টে নো। আবার সানির ক্ষেত্রেই হিউম্যানিটিটা যখন এদিকে দেখতেছি যে সানির ক্ষেত্রে হিউম্যানিটিটা যখন নরমাল, তখন প্লে টেনিসটা এদিকে আছে ইয়েস। তো এখান থেকে এই ব্রাঞ্চটা আমি কমপ্লিট করতে পারি যে আউটলুক, সানি, হিউম্যানিটি, হাই, নরমাল, প্লে টেনিস, ইয়েস, একটা ডিসিশন আমি মেক হলো। আবার আউটলুক যখন ওভারকাস্ট, তখন অলওয়েজ আমার প্লে টেনিসের যে এখানে ইয়েস আছে, ওভারকাস্টের জন্য প্রত্যেকটাতে ইয়েস ইয়েস আছে। তো এটার জন্য আমার আর ব্রাঞ্চিং আমার করার দরকার হলো না। তো এখান থেকে আমি আউটলুকের ওভারকাস্ট দিয়ে আমি ফুল ডিসিশন চলে আসতে পারলাম। আবার আউটলুক থেকে যখন রেইন কে নেওয়া হয়েছে, আউটলুক থেকে যখন রেইন হিসেবে আসছে, তো এখানে দেখি যে রেইনের জন্য এইখানে হিউম্যানিটিটা কোনো পরিবর্তন আছে কিনা। তো হিউম্যানিটি রেইনের জন্য অলওয়েজ দেখতেছি এখানে নরমাল নরমাল নরমাল। তো রেইনের জন্য অলওয়েজ নরমাল এবং হাই এই দুই ক্যাটাগরির আছে। এখন এখান থেকে হিউম্যানিটি নিয়েও আপনি করতে পারেন চাইলে, আর না চাইলে এখান থেকে ওয়াইন্ড নিয়েও আসতে পারে। তো এখানে নরমাল এবং হাই রেইনের ক্ষেত্রে, হাই এবং নরমাল দুইটা হিউম্যানিটির জন্যই আমরা প্লে টেনিসের ক্লাসটা দেখবো। প্লে টেনিসের ক্লাসটা রেইনের জন্য আমি কি দেখতেছি, এখানে হাই এবং নরমাল দুইটার জন্য ইয়েস ইয়েস, তারপরে এদিকে আবার নরমালের জন্য নো আছে। তো এই ক্লাসটা রেইনের একটা ডিসিশন চাইলে আপনি ওখান থেকে জেনারেট করতে পারেন, না চাইলে আমরা ফিচার এখানে নিতে পারি ওয়াইন্ড। তো ওয়াইন্ড এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে যখন এখানে রেইনের ক্ষেত্রে উইক এবং স্ট্রং আছে, তো এটার জন্য ইয়েস নো আসতেছে, তখন এখান থেকে যখন ওয়াইন্ড, স্ট্রং, উইক, ইয়েস নো ক্যাটাগরি আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবে ডিসিশন ট্রি তৈরি করা যায় ম্যানুয়াল পদ্ধতিতে। এখানে যে ট্রিটা তৈরি করা হয়েছে এটাই যে সবার ক্ষেত্রে একরকম হবে এরকম না, আপনি এটাকে আরো যত ব্রাঞ্চে এক্সপ্লোর করবেন তত ভালোভাবে এটা আরো ট্রিটা জেনারেট হবে। তো আমি যখন এটা তৈরি করছি বা এটা যখন তৈরি করা হয়েছে, এখানে আমি টেম্পারেচার এটা কনসিডারই করা হয়নি, আমার কাছে মনে হয় না যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ে কাজ করছি। প্লে টেনিসের জন্য টেম্পারেচার ফ্যাক্ট করতেছে না, বা অন্য কোনো কন্ডিশনের ক্ষেত্রে। তো আমার কাছে মনে যদি না হয় যে এটা দরকার নাই, যেটা ইম্পর্টেন্ট আমার জন্য না, ফিচার না, তখন আমি সেটাকে বাদ দিতে পারি। যেহেতু এই ডিসিশন ট্রিটা ফিচার সিলেকশনের জন্য ইউজ করা হয়, বা ফিচার সিলেকশনের জন্য এটা একটা ভালো অ্যালগরিদম। তো আমি ফিচার সিলেক্ট করে আমি বাদ দিয়ে দিতে পারি কোন একটা ফিচারকে।
তো এটা হলো একটা ম্যানুয়াল পদ্ধতিতে আপনার ডিসিশন ট্রি তৈরি করা। তো ডিসিশন ট্রি এর যেগুলো আমার অ্যাট্রিবিউট থাকবে সেটাকে এরকম বক্সের মধ্যে দিয়ে লিখতে হয়। আর যেগুলো আমার ডিসিশন সেগুলো আমার টার্মিনালে থাকবে, যে প্লে টেনিস ইয়েস নো ইয়েস নো, এগুলো লাস্টে টার্মিনালে থাকবে। আর যে ব্রাঞ্চের মধ্যে ভ্যালু থাকবে, এই অ্যাট্রিবিউট যেগুলো আমার আছে বা ফিচার গুলো আছে, এটার যে ক্লাস গুলো আছে বা ওর মধ্যে যে পার্ট গুলো আছে, সেগুলা এই ব্রাঞ্চ এর মধ্যে এই ভ্যালু গুলো চলে আসবে। তো এইভাবে ম্যানুয়াল পদ্ধতিতে একটা ডিসিশন ট্রি তৈরি করা যায়। ক্লিয়ার এটা? স্যার আমাদের পরীক্ষায় স্যার আসলে কি স্যার ম্যানুয়াল পদ্ধতি থাকবে নাকি উপরে যে আরেকটা দেখানো স্যার ওই পদ্ধতিতে থাকবে স্যার, নাকি দুইটা যে কোনো একটা দিয়ে করলেই হবে? থাকলে দুইটাও থাকতে পারে, আবার কোন একটা নির্দিষ্ট একটা থাকলে সেটা দিয়ে করবেন। উল্লেখ করা থাকবে কোনটা দিয়ে করতে হবে। আহ, আর উল্লেখ না করা থাকলে তো ম্যানুয়াল পদ্ধতিতে করে দিলেন। এখন ম্যানুয়াল পদ্ধতিতে করলেন, এরপরে আবার বের করতে বলা হলো যে ইনফরমেশন গেইন বা এন্ট্রপি, তখন আপনাদের এন্ট্রপি আর ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এটা ম্যানুয়াল পদ্ধতিতে এইভাবে তো তৈরি করলেন। এখন আমরা এন্ট্রপি ইনফরমেশন গেইনটা দেখবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই বুঝতেছেন? এখান থেকেও প্রায় 40 মার্ক 20 মার্কের মতো কোশ্চেন পাবেন, এই যে ডিসিশন ট্রি তৈরি করা বা এন্ট্রপি ইনফরমেশন গেইন যে ক্যালকুলেশন আছে সেটা। আচ্ছা, এখন আমার এন্ট্রপির জন্য এন্ট্রপিকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এইচ। এখন এন্ট্রপি মেজার করে the amount of randomness or uncertainty in the data, ডেটার মধ্যে আমার র্যান্ডমনেসটা কেমন আছে সেটা রিপ্রেজেন্ট করে। এখন আমার যে ডেটা সেটটা আছে সেখানে ক্লাস আছে কয়টা? দুইটা ক্লাস, ইয়েস আর নো। সাপোজ আমি ক্লাস দুইটাকে ধরলাম C1 এবং C2। এখন এন্ট্রপি ক্যালকুলেশনের যে ফর্মুলাটা সেটা হলো এইচ অফ এস ইকুয়াল মাইনাস সামেশন অফ এন আই ইকুয়াল টু 1 পিআই লগ টু পিআই। এখন আই এর ভ্যালুটা এখানে বোঝাচ্ছে যে পি অফ আই প্রবাবিলিটি অফ ক্লাস সিআই। এখন আমার ক্লাস এখানে কয়টা আছে? দুইটা ক্লাস আছে। তার মানে আমার এই সামেশনটা উঠায় দিলে কি হবে? P1 log to P1 প্লাস P2 log to P2। যেহেতু আমার দুইটা ক্লাস আছে, সেহেতু দুইটা ক্লাসের জন্য আপনার এখানে দুই সামেশন উঠাই দিলে দুইটা প্রবাবিলিটি চলে আসবে, একটা হচ্ছে P1 P2 দুইটা। এখন পিটা কি? যে প্রবাবিলিটি অফ ক্লাস C1 এবং C2। এখন C1 আর C2 আমার যে ক্লাসগুলো আছে ওখানে, আমি এখানে ডেটা সেট যেটা দেখলাম সেটা হচ্ছে প্লে টেনিস ইয়েস আর নো। এখন প্লে টেনিস ইয়েস এর ক্ষেত্রে প্রবাবিলিটি কত, নো এর ক্ষেত্রে প্রবাবিলিটি কত, সেটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা বসাতে হবে, আর লগ টু তো দিয়ে ওটা অ্যাপ্লাই করে দিলে এটা হলো এইচ অফ এস, যেটা আমার ডেটা সেটের জন্য এন্ট্রপি ক্যালকুলেশন। আমার ফুল ডেটা সেটের জন্য এন্ট্রপি ক্যালকুলেশন একটা কাজ আছে, আবার ইন্ডিভিজুয়াল পার্টের জন্য আলাদা আলাদা ফিচারের জন্য এন্ট্রপি ক্যালকুলেশন আছে, যেটা ইনফরমেশন গেইন করার সময় লাগে। তো এটা হলো আমার ওভারঅল ডেটা সেটের একটা এন্ট্রপি। তো ওভারঅল ডেটা সেটের এন্ট্রপির ক্ষেত্রে যখন ইফ অল ইনস্ট্যান্স বিলং টু এ সিঙ্গেল ক্লাস, সাপোজ আমার যে রেজাল্টে ক্লাসগুলো আছে সবগুলো যদি একটাই ক্লাস হয়, যে ইয়েস অথবা সবগুলো যদি নো হয়, সেই ক্ষেত্রে এন্ট্রপি হবে 0 বা সেটাকে পিওর ক্লাস বলা হয়। সাপোজ আমি এই যে ডেটা সেটটা ইউজ করছি, এই ডেটা সেটটা এখানে যে প্লে টেনিসের যে ক্লাসগুলো আছে এখানে নো ইয়েস আছে। যদি সবগুলাই আপনার নো হতো বা সবগুলাই যদি ইয়েস হতো, সেই ক্ষেত্রে এই এন্ট্রপির এই এন্ট্রপি আসতো 0 বা সেটাকে পিওর ডেটা সেট বলা হয়। এখানে যে হিউমিডিটি স্যার, হিউমিডিটি স্যার সবগুলো হাই আছে। আবার এখানে 50% ইয়েস আছে আর
50% নো আছে। তো এখানে যে ইনস্ট্যান্স আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে আমার অর্ধেকগুলা আছে ইয়েস আর অর্ধেকগুলা নো আছে, সেক্ষেত্রে এনট্রপি হবে 1 বা ম্যাক্সিমাম আনসার্টেনটি বলা হয়। তো অর্ধেক ক্লাস আমার ইয়েস আছে আর অর্ধেক ক্লাস নো আছে, তখন সেটাকে বলা হয় ম্যাক্সিমাম আনসার্টেনটি, বা সেটার জন্য এনট্রপি কোথায়, হিউম্যানিটি না তো, এখানে আমি ওভারঅল ডেটা সেটের জন্য এনট্রপি ক্যালকুলেশন করতেছি। তো ওভারঅল ডেটা সেটের যখন এনট্রপি ক্যালকুলেশন করব, তখন আমার যে আউটপুট কলামটা আছে বা বাইনারি টার্গেট ভেরিয়েবল প্লে টেনিস, এখানে যদি আমার সবগুলাই ইয়েস থাকে বা সবগুলাই নো থাকে, তখন এনট্রপি হবে 0, আর অর্ধেক গুলো যদি নো থাকে আর অর্ধেক ইয়েস থাকে, তখন সেক্ষেত্রে এনট্রপি হবে 1। এখানে ওয়াইন্ড, হিউম্যানিটি, টেম্পারেচার এগুলোর দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, শুধু আমার টার্গেট কলাম যেটা আছে সেটার দিকে ফোকাস দিতে হবে। ক্লিয়ার? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা হলো ওভারঅল ডেটা সেটের এনট্রপি ক্যালকুলেশন। তো আমার এই ডেটা সেটটা অর্ধেক আছে ইয়েস, অর্ধেক নো, তার মানে আমি স্যার এখানে তো আমি একটা কোশ্চেন স্যার, P1 P2 স্যার যে ভ্যালুগুলি স্যার পাবো বলে কিভাবে দিতে স্যার? পারি যে আমার এটার জন্য এনট্রপি হবে 1। এটা হলো এনট্রপি ক্যালকুলেশন। সাপোজ আমি ক্যালকুলেশন করেও পাই কিভাবে, দেখি যে আমার টেনিসের মধ্যে দুটো ক্লাস আছে পেয়ে যাচ্ছে স্যার, কিন্তু তো বুঝতে পারছি ইয়েস না আর দুটো স্যার। ক্লাস নো আছে। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস, ইয়েস ক্লাসের প্রবাবিলিটি আমরা বের করব। তো আমার এখানে ডেটা সেটের রো কত, 4, যেটা 0.5, আর নো ক্লাসের 2.5। এই সব এস এটা বসাবো, সেটা হলো মাইনাস মাইনাস ওই যে 5 ব্লক কোন ভ্যালু। এটা প্রবলেম হয়েছে তো। আজকে ঠিক আছে, এই পর্যন্তই তাহলে। দেখা যাচ্ছে এখন জি স্যার। নেটটা ছেড়ে স্যার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। এটা আমরা, আচ্ছা ঠিক আছে আজকে তাহলে, আজকে এই পর্যন্তই তাহলে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো সলভ করবো আবার। কালকে যদি ফ্রি থাকে কালকে নিলাম, না হলে আমরা শনিবার। স্যার কালকে তো ক্লাস আছে, আপনি শনিবার নিলে ভালো হয় আমাদের। শনিবার আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার। ঠিক আছে, শনিবারে। ওকে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।